নমস্কার, চর্চা দুর্গাপুর, সাথে আমি কৌশিক। আজকের চর্চার বিষয় হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। বক্তা শুভেন্দু অধিকারী। মাননীয় শুভেন্দু বাবু, আপনি আধুনিক সংবাদ মাধ্যমকে নজর করে চলেন কিনা জানি না, তবে যদি নজরে থাকে আপনার এবং দুর্গাপুরের অনুগামীদের কাছে, আপনার অনুগামীদের কাছে, আপনি জানতে পারবেন দুর্গাপুর বার্তার চর্চা দুর্গাপুর নিয়ে একটু দেখলে এবং আমার প্রশ্নের উত্তরগুলো একটু ভাবলে ভালো হয়। একটা ছবি আজকে আমি এই চর্চা দুর্গাপুরে ব্যবহার করছি। ইনি বিখ্যাত প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বনামধন্য রাজু ঝা। লোকে বলে, নিন্দুকে বলে ইনি কয়লা মাফিয়া। আপনার বর্তমান দলের তথ্য একটু আলাদা। ইনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাম আমলে এই কয়লা মাফিয়া বিশেষ সুযোগ সুবিধা পেয়েছিলেন বিশেষ কিছু নেতার দৌলতে, এবং দুর্গাপুরের বুকে এনার অনেকগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যার মূল উৎস অর্থাৎ অর্থের উৎস নাকি চোরাই কয়লা। যাই হোক, নিন্দুকেরা বলে, আমি এসব বিষয়ে খুব একটা মাথা ঘামাই না। তো এই রাজু ঝা আপনার দলে এলো। সবচেয়ে মজার কি জানেন শুভেন্দু বাবু? দুর্গাপুরে বেশ কিছুদিন ধরে আমি দিদির সৈনিক, দাদার অনুগামী, দাদার ভক্ত। আমি দিদির সৈনিক, আমি দাদার অনুগামী। আমি দিদির সৈনিক, আমি দাদার অনুগামী। হঠাৎ করে তিনি ফোঁস করে উঠলেন, আমি দিদির সৈনিক নয়, আমি দাদার অনুগামী। দল ছেড়ে দিলেন। সেই অনুগামী অনুগামী অনুগামী, এ তো কান ঝালাপালা করে দেয় মশাই আপনার অনুগামীরা। হঠাৎ করে সেদিন দেখি আপনার বর্তমান দলের বর্তমান রাজ্য সভাপতি আর সাংসদ, ব্যারাকপুরের বিখ্যাত, সেই বিখ্যাত অর্জুন সিং মহাশয়ের হাত ধরে যিনি দলে যোগ দিলেন, তিনি বিখ্যাত কয়লা মাফিয়া। না, তার জন্য আমার কোনো রাগ টাগ নেই। যত এই ধরনের লোকেরা আপনার পাশে যাবে তত ভালো। যাই হোক, আপনার অনুগামীরা যখন এই অনুগামী অনুগামী বলে ফ্লেক্স টাঙাচ্ছিল, তখন বেশ মজা লাগছিল আমার। ভেবেছিলাম কতদিন চলে দেখি। যা হোক, চলল। এখন তারা আর অনুগামী টনুগামী নয়, এখন তারা গেরুয়া অর্থাৎ বিজেপি। যাই হোক, হঠাৎ করে একটা ছবি নজরে এলো। ওরে বাবা, কি সাহস এই লোকগুলোর! স্যালুট ঠুকতেই হয়, স্যালুট ঠুকেই দিলাম। কেন জানেন? এরা লিখেছে, আমরা রাজুদার অনুগামী। বাবা, রাজুদা কয়লা মাফিয়া, সেই রাজুদার অনুগামী বলতে এদের বুকে একটুকু ভয় ডর নেই। প্ল্যাকার্ডটা তুলে রাজুদার ছবি সেঁটে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে চলেছে। আপনার অনুগামীরাও ফ্লেক্স লাগাচ্ছেন, কয়লা মাফিয়া রাজু ঝার অনুগামীরাও ফ্লেক্স লাগাচ্ছেন। আপনি হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে বলছেন। রাজু ঝা এখন ওটা বলেননি, উনিও কিন্তু বিজেপির ঘরে। আপনি ভাইপো ভাইপো, কয়লা চোর, তোলাবাজ করে চিৎকার করছেন। আরে বাবা, আপনার ঘরেই মহামান্য বিখ্যাত অর্জুন সিং এর হাত ধরে বিজেপির জামা পড়লেন রাজু ঝা, তিনি তো কয়লা মাফিয়া। যাই হোক, আমি ওসব বলবো না। আপনি বরঞ্চ বেশ কয়েকটার উত্তর দিন। আপনার ভাষণে আমি বেশ কিছুদিন ধরে শুনছি, আপনার ভাষণ বেশ শুনতে ভালো লাগে। কখন জানেন তো? যখন আমি গরম গরম চা ঠোঁটের কাছে নিয়ে আসি, ঘরে বিস্কুট নেই, চানাচুর মুড়ি খেলে গ্যাস অম্বল, রুটি খেলে রাত্রে রুটি খাওয়া বন্ধ, তাহলে নিদান এই গ্রামীণ মানুষটি কি করবে? তখন আপনার বক্তব্যটি চালিয়ে দিয়ে গরম চাটা বেশ ঠান্ডা বেলায় ঠোঁটের কাছে আনতে বেশ ভালো লাগে, কারণ মনে হয় আমি কুড়মুড়ে কুড়মুড়ে ঝালমুড়ি খাচ্ছি। তো যাই হোক, আমি এবার কথায় আসি। রাজনৈতিক নেতাদের মতো নাটক আমার সাজে না। চর্চা দুর্গাপুরের শ্রোতারা কতক্ষণ সময় দেবেন না, বলবেন কানের নিচে দুটো থাপ্পড় দিয়ে গজ্জা বাবা,
সোজা কথাটা সোজাভাবে বল, অত সময় নেই। তার সোজা কথাটা বলছে, আপনার ভাষণে আমি প্রায়ই শুনতে, মানে প্রতিদিন আপনি ভাষণ দিলেই আপনার এই কতগুলো কথা থাকবে। আমি নন্দীগ্রাম থেকে উঠে এসেছি। নন্দীগ্রামের তো কৃষক ছিল শুভেন্দু বাবু। আজ দিল্লির কনকনে ঠান্ডায় কৃষকেরা কৃষি বিলের বিরুদ্ধে লড়াই করছেন। আপনি কোথায়? হরে কৃষ্ণ হরে হরে, আপনি নেই কৃষকের ঘরে। আপনি বিজয় মালিয়া, আম্বানি, আদানিদের প্রিয় দল বিজেপির ঘরে। আপনি বলুন, আপনি কৃষি বিলের বিরুদ্ধে না পক্ষে? সেদিনই, সেই মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে আপনি কৃষকের পক্ষে না কৃষকের বিরুদ্ধে। বুক বাজিয়ে বলতে পারি, সেদিনই মানুষ আপনাকে চিনে নেবে আপনি কৃষকের পক্ষে না কৃষকের বিরুদ্ধে। এবার আরো একটা কথা আছে, আপনি প্রায়ই বলেন, মানে প্রতিটি ভাষণে আপনি ওই ফাটা রেকর্ডের মতন বাজিয়ে যান এই কথাটা, কিষেনজির সাথে লড়াই করেছে। হাসি পায় আমার। কিষেনজির হত্যাটা কিন্তু খুন বলা চলে, ঠকিয়ে খুন বলা চলে। সামনাসামনি লড়াই করার সাহস কিষেনজিরও ছিল না, আপনাদেরও ছিল না। তবু কিষেনজিকে আপনার থেকে আমি 5 মার্কস বেশি দেব 10-এর মধ্যে। আপনি যদি 10-এ 5 পান তাহলে উনি 10-এ 10 পাবেন। আপনি 10-এ যদি 1 পান তাহলে কিষেনজি পাবেন 6। কেন? কিষেনজির একটা আদর্শ ছিল। কিষেনজি এমন একটা মানুষ, তিনি ভুল পথে চলেছেন না ঠিক পথে চলেছেন আমি সে তর্কে যাব না। তিনি জানতেন তিনি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়ছেন, এবং রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়া মানে হয় জেল নয় মৃত্যু। আপনি কিন্তু কোনোদিন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়েননি। রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আপনি সেভাবে লড়েননি। আপনি লড়েছেন সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির উপর দাঁড়িয়ে, রাষ্ট্রশক্তিকে মেনে নিয়ে আন্দোলন করেছেন। কিষেনজি কিন্তু সরাসরি সংসদীয় গণতন্ত্রকে উপেক্ষা করে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। কিষেনজির একটা আদর্শ ছিল, আপনার আদর্শটা মোটামুটি নেই। কেন? অত্যন্ত যুক্তিপূর্ণভাবে যদি সাজিয়ে বলি, আপনার 1998 সালে দল কোনটা? ভারতীয় জাতীয় কংগ্রেস। তার ঠিক 2-2.5 বছর পরে আপনার দল কোনটা? তৃণমূল কংগ্রেস। 2020 সালে আপনার ডিসেম্বর মাসে দল কোনটা? ভারতীয় জনতা পার্টি। আপাতত লোকে নিন্দুকেরা বলে বিজেপি। অর্ধেক বিজেপি অর্ধেক তৃণমূল। এদের কাজই হচ্ছে সকালবেলায় কলকাতাল বাজে, আয় তৃণমূলীরা আয়, তৃণমূলীরা আয়। এরকম পৃথিবীতে, ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল আর নেই যে যারা নিজেদের দুর্বলতাকে এত সুন্দরভাবে প্রকট করতে পারে, যারা নিজেদের খামতিটাকে এত সুন্দরভাবে মানুষের সামনে আনতে পারে। যে আমাদের দলে যেসব নেতাদিকে তোমরা দেখছো, যারা সকালে সন্ধ্যায় গরম গরম ঝালমুড়ির মতো ডায়লগ মারে, তারা কেউ আমাদের মুখ নয়। তাদেরকে দিয়ে মানুষের কাছে ভোটে লড়া যায় না। ওই চোর ছ্যাচোর ডাকাত খুনেরা যাদেরকে আমরা দিনরাত তৃণমূলীদের গাল দিই, সেই তৃণমূলীদের আমাদের পদ্ম ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিয়ে আপনাকে আমরা তৈরি করে নিই, তাকে শুদ্ধ করে নিই, এবং তারাই আমাদের মুখ। তাই তারা, আমি মাপুরী সপ্তমী মেলা দেখেছি, জয়দেব কেন্দুলি মেলা দেখেছি, আমি দেখেছি কল্পতরু মেলা। সত্যি বলছি, 14 পুরুষে আমার কেউ দেখেনি যোগদান মেলা। এই যোগদান মেলাটা কি না, ওই দলে আছো, ওই দলে আছো, সেই দলে আছো, এসো আমার দলে। চোর ডাকাত কয়লা মাফিয়া খুনেরা কোনো কিচ্ছু নেই, আমার ওয়াশিং মেশিনে ঢোকো। এক প্রবীণ বিজেপি নেতা বলেই দিয়েছেন, পবিত্র গঙ্গার মতন শুদ্ধ হচ্ছে আমাদের বিজেপি। অতএব তুমি এসে টুক করে ডুবকি লাগাও, একবার ডুব দাও, ওপরে ওঠো। হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। ব্যাস, হয়ে গেল। তো আপনি এখন
বিজেপির ঘরে। এবার আসা যাক অন্য প্রসঙ্গে। আপনি তৃণমূল ছাড়লেন, 100 বার ছাড়তেই পারেন। আপনি বললেন ইস্যুটা কি হবে, মানুষ জানতে চাইলে ইস্যুটা কি হবে। আপনার ভাষণগুলো শুনে মনে হচ্ছে যত দোষ নন্দ ঘোষ, ভাইপো অভিষেক। বাংলার মানুষ কিন্তু ভাইপো অভিষেককে দিতে তাকায় না। প্রশান্ত কিশোরের কোনো একটা চ্যানেলে, আমি নেট চ্যানেল বা কোনো একটা চ্যানেলে, আমি ঠিক মনে করতে পারছি না, জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম চর্চা দুর্গাপুরে বসার আগে, তিনি নাকি বলছেন 1 বছর বা 1.5 বছর আগে থেকে আপনার সাথে বিজেপির যোগাযোগ জানতে পেরে আপনাকে দল থেকে আস্তে আস্তে আপনার সাংগঠনিক শক্তি কমিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর ওপর আমি বিশ্বাস করি না, কারণ পিকের তথ্যে আমি বিশ্বাস করি না, পিকের স্ট্র্যাটেজিতে আমি বিশ্বাস করি না। কারণ আমি বাংলার মানুষ, বয়সটা আমার অনেক হলো, বাংলার মাটি, রাজনীতির মাটি, সেই স্বাধীনতা সংগ্রামের আগে থেকে, অর্থাৎ পিকে টিকে মিকে সিকে এদের দিয়ে বাংলায় কখনো ক্ষমতা দখল করা যায় না। এরা 2-1টা স্ট্র্যাটেজি দেবে, তার 90% ফ্লপ করে যাবে। কারণ তার প্রথম শর্ত, প্রথম অঙ্ক হচ্ছে 3 অঙ্কে পৌঁছতে পারবে না বিজেপি। 3 অঙ্ক মানে শেষ 2 অঙ্কটা হচ্ছে 99, অর্থাৎ 99টা আসন যদি বিজেপি পায় তাহলে তৃণমূল 140-এর বেশি পেতে পারে না। ত্রিশঙ্ক হয়, তাহলে 400 কোটি টাকার পিকে পুরোপুরি ফাঁকা। সেই জন্য পিকের গুরুত্ব দিচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার ইস্যুটা কি? আপনার বিরুদ্ধে নারদ যে স্টিং অপারেশন চালিয়েছিল, সেই নারদা অভিযোগে আপনি অভিযুক্ত, সৌগত রায় অভিযুক্ত, শোভন অভিযুক্ত, মুকুল অভিযুক্ত। আপনি বিজেপিতে জয়েন করার উপরে বিজেপির ওয়েবসাইটে আপনার এই নারদদের কাছ থেকে টাকা নিচ্ছেন, সেটা ফুটেজটা উড়িয়ে দেওয়া। আপনি বলুন, আদালত কি আপনাকে নির্দোষ বলেছে? বলেনি। আমরা কিন্তু অভিষেকের এমন কোন স্টিং অপারেশনের ছবি দেখতে পাই না। আমি অভিষেককে একেবারে অপছন্দ করি, ব্যক্তিগত স্তর থেকে, আমার রাজনৈতিক জ্ঞান চর্চা থেকে আমি একদম অপছন্দ করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যেমন আপনাকেও আমি আজকাল অপছন্দ করছি, ঠিক তেমনি তাকে বহুদিন আগে থেকে অপছন্দ করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার তো কোনো স্টিং অপারেশন পাইনি যে সেখান থেকে তোলা তুলছে। আপনার কাছ থেকে আমরা একটা স্টিং অপারেশন পেয়েছিলাম, আপনার একটা স্টিং অপারেশন পেয়েছিলাম, আপনার কাছ থেকে বলাটা ভুল, আপনার একটা স্টিং অপারেশন পেয়েছিলাম যেখানে আপনি টাকা নিচ্ছেন এমনটাই দাবি ছিল, যা প্রমাণ সত্যতা এখনো আদালত নির্দোষ ঘোষণা করেনি। আপনি বলুন, আপনিও তো অভিযুক্ত, মুকুল রায় অভিযুক্ত, শঙ্কুদেব পান্ডা অভিযুক্ত, শোভন চট্টোপাধ্যায় অভিযুক্ত। এরা সবাই বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে শুদ্ধ হয়ে বেরিয়ে গেল। মানুষের প্রশ্ন একটা, আপনাদের ইস্যু কি? পার্টিকুলারলি আপনার ইস্যুটা কি? আপনি ভোট চাইতে আসবেন কি? সুজাতা মণ্ডল, এই ভদ্রমহিলাকে দেখে আমার খুব হাসি পায়। ইনি সৌমিত্র খানের স্ত্রী। কতদিন আগে, মানে কিছুদিন আগেই ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কে এমন গালিগালাজ করতেন, এমন নিন্দে মন্দ করতেন। আজ আবার ইনি বলছেন যে আমার নেত্রী যদি আমাকে পারমিশন দেয় তাহলে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনি সারা পশ্চিমবাংলার 294টা আসনের মধ্যে যে কোনো আসনে দাঁড়ালে তার বিরুদ্ধে উনি দাঁড়িয়ে জামানত জব্দ করে দেবেন আপনার। অর্থাৎ কি দেখা গেল, আপনি যেমন বড় বড় ডায়লগ দিচ্ছেন, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে, পাল্টা উনি বলছেন আমি আপনার জামানত জব্দ করবো। অর্থাৎ একটা জোকারই চলছে, জোকার সার্কাসের খেলা চলছে, জোকার চলছে। আমি জানতে চাই, মানে আমার মতন সাধারণ মানুষের জানতে চাই ইস্যুটা কি। বাংলার মানুষের সামনে কোন রাজনৈতিক ইস্যু নিয়ে লড়াই হচ্ছে? অন্ন, বস্ত্র, বাসস্থান, নাকি ভাইপো চোর? তো আপনারা সিবিআই লাগান, ইডি লাগান, আইডি লাগান, ইনকাম ট্যাক্স লাগান, স্টিং অপারেশন করুন। আপনারা সেসব করছেন না। ভাইপো চোর, ভাইপো চোর, ভাইপো চোর গান গিয়ে তো লাভ নেই। একটা কথা, আমি ধর্মে বিশ্বাস করি না, আস্তিক হলেও আমি খোল কত্তাল বাজাই না। আস্তিক হলেও আমার ধর্ম আমার চৌকাট পেরোয় না। আস্তিক হলেও আমার কাছে একটা বিজ্ঞান ভিত্তিক চেতনার সবচেয়ে বড় জয় হয়। আপনার কাছে কি আছে? শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি, না আপনার কাছে কিছুই নেই। ইস্যুটা কি? প্রথম ইস্যু পরিবারতন্ত্র, পিসি তার ভাইপোকে নিয়ে যায়, নিন্দাজনক।
আমি ওই বিজেপির কে কে আছে বলবো না, আমি আপনাকেই সরাসরি প্রশ্ন করছি, আপনার ভাই দিব্যেন্দু অধিকারীর একটি পুরপিতা হওয়ার যোগ্যতা আছে কি? তিনি সাংসদ, কোন অধিকারে, কোন যোগ্যতায় তিনি নির্বাচনে লড়লেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অধিকারী পরিবারকে তুষ্ট করতে চেয়েছিলেন, এটাই তার ভুল এবং রাজনৈতিক ব্যর্থতা। তিনি আপনাদের পরিবারকে তুষ্ট করতে চেয়েছিলেন, তাই আপনার ভাই দিব্যেন্দু অধিকারীকে ইলেকশনে লড়ার পারমিশন দিয়েছিলেন, আপনার ভাই সাংসদ হয়েছিলেন। আপনার কি মনে পড়ে এই দিব্যেন্দু অধিকারী কথাটা আপনার মাথায় থাকলে আপনি কি কখনো পরিবারতন্ত্র তুলতে পারতেন? তোলাবাজ, গরু চোর, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, লোহা পাচার, আজ ঠিক 9 বছর ধরে 10 বছর ধরে আপনি তো ক্ষমতায় আছেন, আপনি এই 10 বছর ধরে কেন এই কথাটা বলেননি? প্রশ্নটা এখানেই কিন্তু সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষ, বেকার মানুষ, বেকার যুবক, তারা জানতে চাইছে ইস্যুটা কি। আমরা যে ভোটে যাব, ভোট দিতে যাব, সেই ভোট দিতে যাওয়াটা তো আমাদের কাছে একটা গণতান্ত্রিক অধিকার, তাহলে আমরা কাকে কিভাবে বাঁচবো? আমার কাছে কৃষ্ণ কোনো ভূমিকা রাখে না, হরে কৃষ্ণ আমি কখনোই বলতে পারবো না, কারণ আমার কাছে প্রশ্নটা হচ্ছে সকালবেলায় উঠে আমার পরিবারের মুখে খাবার জোটানো। এটাই তো, যে ভ্যানও চালায়, যে ক্ষেত মজুর, যে কৃষক, তার কাছে ইস্যুটা কি? স্বাস্থ্যসাথী কার্ড আয়ুষ্মানের 2 বছর আগে এসেছে, কন্যাশ্রী 2 বছর আগে এসছে, বেটি বাঁচাও বেটি পড়াও এর থেকে। আপনি বলুন সবুজ সাথী উত্তরপ্রদেশে দেওয়া হয় সাইকেল না। আপনি বলুন সমস্ত মানুষকে 5 লক্ষ টাকা বীমা উত্তরপ্রদেশে দেওয়া হয়, মধ্যপ্রদেশে দেওয়া হয়, ত্রিপুরায় দেওয়া হয় না। আমি আপনাকে বলছি, কয়েকদিন আগে একটা নেট চ্যানেলে ত্রিপুরার এক বিধায়কের কথা শুনলাম, তিনি বলছেন লজ্জা লাগছে মানুষকে বোঝাতে। হ্যাঁ, তিনি বিজেপির এগেনস্টই কথাটা বলছেন। প্রশ্ন হচ্ছে, আপনারা যখন বিজেপিতে যাচ্ছেন, আপনার পূর্বতন দলের বিরুদ্ধে কি বলছেন? এরা চোর, এর ভাইপো চোর। তাহলে আপনি আজ থেকে 5 বছর আগে কেন বলেননি? আপনি তিনটে দপ্তরের মন্ত্রিত্ব নিয়ে কিছুদিন আগেই আপনি শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মোদী মুর্দাবাদ বলেছেন। কেন? আজকের ইস্যুটা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা না। এই ভয়ঙ্কর করোনা আবহে অভিভাবকদিকে বেসরকারি স্কুলে টাকা মেটাতে হচ্ছে নিজের বউয়ের, নিজের বাড়িকে বন্ধক রেখে বউয়ের গয়না বিচে। আপনার মোদী সরকার কেন্দ্রীয় বোর্ডটাকে সরকারি অধিগ্রহণ করছে না বেসরকারি স্কুলগুলোকে? আপনি বলুন। আর সারা ভারতবর্ষে বাংলার শিশুরা যখন ইংরাজি জেনে লড়াই করতে যাবে ভবিষ্যতে, তাদের জন্য আপনার সরকার, আপনার কেন্দ্র সরকার এ দেশের, এ রাজ্যের কি করছে? আপনি বলুন। আপনার দুর্গাপুরের অনুগামীদের কাছ থেকে আপনি জানুন, দুর্গাপুরের বুকে কতগুলো কেন্দ্রীয় কারখানা বন্ধ আছে। ইস্যুটা কি? আজকে দুর্গাপুর, সারা বাংলা জানতে চাইছে ইস্যুটা কি। হরে কৃষ্ণ হরে হরে, ঘরে ঘরে অনাহারে, হরে কৃষ্ণ হরে হরে, নাইকো আমার অন্যের সংস্থান। হরে কৃষ্ণ হরে হরে, কাকে বলবো ঘরে ঘরে? ওরে আমার ছেলেটা বেকার ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, ক্ষমা দেমা ধম্মের আমার দরকার নাই রে। আমরা চাই একটা ইস্যু। ভাইপো হলে আপনি পরিষ্কার বলুন, সিবিআই কে দিয়ে, রকে দিয়ে তদন্ত করিয়ে তাকে জেলে পুরে দিন। মমতা সরকারকে ভেঙে দিন। সেখানে আপনারা কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে সমস্ত চোরগুলোকে জেলে পড়ুক। আমরা চাই নারদার অভিযোগে অভিযুক্তদের শেষ বিচার 21-এর বিধানসভা ভোটের আগে হোক। সুপ্রিম কোর্ট রায় দিক অভিযুক্তদের বিরুদ্ধে। যদি নির্দোষ হয় তারা, নারদার অভিযোগে অভিযুক্ত, তাহলে
জয় জয়কার। চর্চা পরের দিন আবার একবার। নমস্কার, শুনবেন।